মানুষ সবাই কিন্তু একটা গল্পকার, সবাই গল্পকার। মানুষ একজনের সাথে আরেকজন বসে গল্প করে। হ্যাঁ, অনবরত আমরা দেখছি যে দুজন মানুষ বসলে একজনের সাথে আরেকজন গল্প করে, তার মানে ওই দুজনই গল্পকার। তার কারণ আমরা এখন চারিদিকে যা শুনছি গল্প শুনছি, কোথাও গল্প বলছি, কোথাও শুনছি। তা আমি খেয়াল করে দেখি যে সবাই গল্প বলে, তখন আমার মনে হচ্ছে এ তো সবাই গল্পকার। হ্যাঁ, এরা কেউ প্রাতিষ্ঠানিক ভাবে কাগজে লেখে না বা অন্য কোথাও লেখে না, কিন্তু আসলে সবাই গল্পকার, প্রত্যেকটা মানুষ একজন গল্পকার। যখন বলছে খেয়াল করে দেখবেন তার বক্তব্যটা যদি রেকর্ড করা যায়, তো একজনের সাথে আরেকজন দুজন বসে এমনি কি গল্প করছে, এমনি বাদাম খাচ্ছে আর কথা বলছে, সেখান থেকেও একটা গল্প পাওয়া যাবে। আমি প্রথমে একটা গতানুগতিক গল্প কিভাবে পেয়েছিলাম সেটা বলি। যে আমি রাজশাহীতে যখন প্রথম আসি, তখনই শুনলাম যে রাজশাহীতে একটা ক্লাব আছে যেটার নাম হচ্ছে আষাঢ়ে ক্লাব। রাজশাহীতে এরকম একটা ক্লাব ছিল, আষাঢ়ে ক্লাব। নাম শুনলেই মনে হয় যে আষাঢ়ে গল্প থেকেই নিশ্চয়ই আষাঢ়ে ক্লাবটা এসেছে। আষাঢ়ে গল্প মানে আজগুবি একটা গল্প, যার কোনো ভিত্তি নেই, সেই গল্প হচ্ছে আষাঢ়ে গল্প। তো বৃষ্টির দিনে আষাঢ় মাসে যখন কাম কাজ নাই, মানুষ বসে থেকে এইসব গাঁজাখুরি গল্প মানে আষাঢ়ে গল্প করে, যার আগা মাথা কিছুই নাই। তো আমার মনে হয় যে আষাঢ়ে ক্লাব নিশ্চয়ই এরকম আষাঢ় মাসের কোনো গল্পের ক্লাব না। তো খুঁজতে খুঁজতে এর ওর কাছে শুনলাম যে উপমহাদেশের প্রখ্যাত গায়ক যারা, তারা আষাঢ় মাসের প্রথম দিনে রাজশাহীতে আসতেন একটা মিউজিক কনফারেন্স করার জন্য, এবং তারা অনেকেই পৃথিবী বিখ্যাত। হ্যাঁ, তো তারা এই আষাঢ়ে ক্লাবে আসতেন এবং তারা মিউজিক কনফারেন্স করতেন। এবং মিউজিক কনফারেন্সটা হতো অলকার মোড়ে, যে সিনেমা হলটা ছিল আপনারা অনেকেই দেখে থাকবেন, যে কারণে জায়গাটার নাম অলকার মোড় পড়েছে। অলকার মোড়ে যে সিনেমা হলটা ছিল, ওই হলে এই মিউজিক কনফারেন্সটা হতো। তো আমার মনে হলো যে এর ভিতরে চমৎকার একটা গল্প থাকতে পারে। নামটাই যেহেতু ব্যতিক্রমী, আষাঢ়ে ক্লাব, নামটাই যেহেতু ব্যতিক্রমী, তাহলে এর পেছনের যারা কুশীলব আছে নিশ্চয়ই তারা ইন্টারেস্টিং হবে, ক্যারেক্টারগুলো ইন্টারেস্টিং হবে। তো খুঁজতে খুঁজতে একে ওকে জিজ্ঞেস করি, কেউ বলতে পারে না যে আষাঢ়ে ক্লাবটা আসলে ঘর না কোথায় বসতো, বলতে পারে না। তো এরকম করতে করতে প্রফেসর ইকবাল মতিন ছিল রুয়েটের প্রফেসর, উনাকে বললাম। তো উনি একটা বই আমাকে দিলেন, সেটা হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত তো নিজে গান করতেন, সঙ্গীতের কঠিন সমালোচক, রবীন্দ্রনাথকে চিঠিও লিখতেন। তো উনি একটা বই দিলেন যে বাউনের চন্দ্রাভিলাষ। ওটার প্রথম পর্বে আমি পেলাম যে আষাঢ়ে গল্প, এখানে নামে আষাঢ়ে ক্লাব নামে যে ক্লাব ছিল, সেই ক্লাবটা আসলে গানের ক্লাব। পৃথিবীর উপমহাদেশের প্রখ্যাত বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা আসতেন, এসে এখানে গান করতেন, কনফারেন্স করতেন। আর থাকতেন কোথায়? জমিদার, ওই তালন্দ জমিদার বাড়ি আছে, ওই জমিদার ভবনে, জমিদার বাড়িতে থাকতেন। তো ওই বইটা আমার আসলে পুরোপুরি হলো না। তো আর কোত্থেকে পাওয়া যায়? তো মামুন হুসাইন আর একটা বইয়ের সন্ধান দিলেন। সেটা হচ্ছে, মামুন হুসাইন মানে আমরা যে মামুন হুসাইনের কথা শুনলাম, সেটি হচ্ছে ধৈর্যটি মুখোপাধ্যায়ের ছেলে ছিল কুমার প্রসাদ মুখোপাধ্যায়। তো কুমার প্রসাদ মুখোপাধ্যায় ওই সঙ্গীত নিয়ে ভালো লিখেছিলেন। ধৈর্যটি মুখোপাধ্যায় গান করতেন এবং এই এতে আসতেন, এই কনফারেন্সে আসতেন। তার ছেলে কুমার প্রসাদ মুখোপাধ্যায় সেইটা নিয়ে একটা বই লিখেছেন। সেই বইটার নাম ছিল ওই বইটাতে আর একটু পেলাম, কিন্তু জীবন্ত কেউ বলতে পারতেছে না যে আমি আষাঢ়ি ক্লাব দেখেছি, বা যার বাবা বা উস্তাদ আষাঢ়ি ক্লাব দেখেছে, সেই রকম কারো কাছ থেকেই হচ্ছে না। তার মানে গল্পটা আমার লাইভ হচ্ছে না, যে এখানে কি হতো কিরকম লাইভ হচ্ছে না। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম যে কলকাতায় একজন লোক বেঁচে আছেন, তার নাম সঞ্জিত গোস্বামী। তো সঞ্জিত গোস্বামীর ফোনটা আমি জোগাড় করলাম। তাকে ফোন করে যেটা জানতে পারলাম যে সঞ্জিত গোস্বামী ছিলেন রাধিকা মোহন মৈত্রের সরাসরি ছাত্র। আমাদের উস্তাদ রাধিকা মোহন মৈত্রের নাম তো সবাই জানি। উনি এই উপমহাদেশের প্রখ্যাত সরোদ বাদক। এই যে তালন্দ মোহন মৈত্রই তাদের বংশধর, তালন্দ জমিদার তাদের বংশধরদের যাদবপুর জমিদার বাড়িতে মূলত উনি বড় হয়েছেন, আর সারা পৃথিবীতে উনি সেতার বাজিয়েছেন। তো সেই তালন্দ মোহন মৈত্রের সরাসরি ছাত্র, তালন্দ মোহন মৈত্রদের রাজবাড়িতেই ওই শিল্পীরা এসে থাকতেন।
রাধিকা মোহন মৈত্রের বাপদাদার জমিদার বাড়িতে। তো সমজিৎ দাশগুপ্ত রাধিকা মোহন মৈত্রকে নিয়ে একটা বই লিখছেন। তো আমি তাকে পেয়ে যেরকম ধন্য হলাম, ওই লোকটা মনে হচ্ছে আমাকে পেয়ে সেরকম ধন্য হলো। মানে ও বিভিন্ন লোকজনের অভিজ্ঞতা রাধিকা মোহন মৈত্র সম্পর্কে লিখতেছেন। তো আমার কাছ থেকেও একটা অভিজ্ঞতা চান, বাংলাদেশের মানুষ ওটা কিভাবে দেখেন। তো আমি তার সাথে কথা বলে যেটা জানলাম যে এখানে আমাকে বললেন যে তালন্দ মোহন মৈত্রের তালন্দ যে ভবন, সেই ভবনে 40 কক্ষ বিশিষ্ট একটা ঘর আছে। সেই ঘরেই উস্তাদেরা আগের দিন রাতে গিয়ে থাকতেন। তো আমি প্রথমে কনফার্ম হয়ে নিলাম যে ওয়েদার ইট ইজ এক্সিস্ট অর নট। দেখলাম যে আছে, সেই ঘর আছে, কিন্তু ঘরের 10টা কক্ষ ভেঙে গেছে, অনেক আগের তো। 10টা কক্ষ ভেঙে গেছে, এখন এনএচআই ওটা দখল করে থাকে। এনএচআই আমাদের গোয়েন্দা সংস্থা, এনএচআই ওটা দখল করে থাকে। তো কনফার্ম হয়ে গেলাম। আর আপনাদের পরিচিত ল্যাডলি মোহন মৈত্র, রাধিকা মোহন মৈত্র ও হচ্ছে ওনার চাচাতো ভাইয়ের ছেলে। রাধিকা মোহন মৈত্র চাচাতো ভাইয়ের ছেলে হচ্ছে আমাদের ল্যাডলি আর আলো, এরা দুজন। তো মিলে যাচ্ছে গল্প। আস্তে আস্তে দেখেছি বাস্তবে লোকজন ছিল, তার অস্তিত্ব টের পাচ্ছি এদের মাধ্যমে। যখন আসছি তখন গল্পটা সমজিৎ দাশগুপ্তর কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে উস্তাদেরা বড় বড় উস্তাদ, বড়ে গোলাম আলী, আমির খাঁ, হাফিজ খাঁ, আরো যত খাঁ এবং পণ্ডিত ছিলেন সবাই এখানে আসতেন। মজার ব্যাপার যেটা জানলাম সেটা হচ্ছে যে একবার সব উস্তাদরা তাদের 40 কক্ষের এই ঘরে এসে উঠেছেন। তো উস্তাদ আমির খাঁর ভাতিজা ছিল উস্তাদ হাফিজ খাঁ। তো হাফিজ খাঁ একটু রসিক টাইপের মানুষ। উনি প্রথমেই বলেছেন যে আমাকে ওই শেষের ঘরটা দিতে হবে, যে ঘরের দুটো জানালা ফুল বাগানের দিকে খোলা, যাতে আমি এখানে বসে ফুল বাগানের দৃশ্য দেখতে পাই। বা তার কথা মতো তাকে ওই শেষের ঘরটা দেওয়া হয়েছে। তো দুপুরের দিকে উনি রাধিকা মোহন মৈত্রকে তলব করলেন। রাধিকা মোহন মৈত্র দৌড়াতে দৌড়াতে আসলেন। তো উস্তাদ হাফিজ খাঁর ভীষণ মন খারাপ। কেন, কি হয়েছে? তো বললো যে আমাকে তো যে ঘরটা দেওয়া হয়েছে সেটা তো পিছের ঘর, আর সামনে সব উস্তাদেরা বসে আছে, ভালো ভালো খাবার রান্না হচ্ছে, আসতে আসতেই উস্তাদেরা সব হাতে হাতে তুলে নিচ্ছে। আমার পর্যায়ে সকালে জল খাবারটা খেয়েছি, তারপর আর কিছুই আসেনি। মানে ওই ঘরটা কিন্তু উনি চয়েস করে নিয়েছেন। এখন আস্তে আস্তে হাতে হাতে উস্তাদেরা সব খাবারগুলো তুলে নিচ্ছেন, আর তার পর্যন্ত কিছুই আসছে না। তো এটা তার দুঃখ। তো রাধিকা মোহন মৈত্র বললো যে একটা ওয়েটারকে নিলেন, খাবারের প্লেট সাজিয়ে নিলেন, নিয়ে পিছে পিছে রাধিকা মোহন মৈত্র আসছে আর বলছেন এটা উস্তাদ হাফিজ খাঁর জন্য, এটা প্লিজ কেউ হাত দিবেন না, উস্তাদ হাফিজ খাঁর জন্য প্লিজ কেউ হাত দিবেন না। তো শেষ পর্যন্ত হাফিজ খাঁর কাছে ওরকম প্লেট সাজানো খাবার নিয়ে যাওয়া হলো। তো হাফিজ খাঁ খেয়ে দে, আবারও তার দুঃখ। কিরকম? অবশেষে রাধিকা মোহন মৈত্রকেই আমার জন্য খাবার নিয়ে আসতে হলো। মানে তার খেত যাচ্ছে না, মানে ভালো খাবারটা সে খেলো। এখন আসলে মজার মানুষ শিল্পীরা, তো আসলে মজার মানুষ, তাদের কেমন রসবোধ, এটা বলার জন্য আমি বললাম যে তাদের ভেতরে কেমন রসবোধ ছিল শিল্পীদের ভেতরে। তো এরকম আড্ডা বসতো এই তালন্দ মোহন মৈত্র ভবনে, যে ভবনটাতে স্বয়ং রবীন্দ্রনাথ এসেছেন। দেবতার গাস কবিতা এই বাড়ির একজন পরিচারিকাকে নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন। 2জন পরিচারিকা ছিল, ওর সাথে কল্পনার রস মিশিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন এই বাড়িটাতেই, যে বাড়িটাতে আমি রাধিকা মোহন মৈত্রদের বলছি ওস্তাদরা আসতেন। তো এই বাড়িটা এখনো আছে। তো আমি প্রথম আলোতে একটা লিখলাম স্মৃতি বিস্মৃতির আষাঢ়ে ক্লাব, এই সমস্ত গল্প থাকলো তার মধ্যে। তারপরে গল্পের মজার জায়গাটা হচ্ছে যে বুদ্ধদাস গুপ্তের বাবা, সরি উনি নিজে এসেছিলেন। তো লিখছেন যখন যে গানগুলো কেমন ছিল, তো ওনার এক লাইনের বর্ণনা এরকম: বড়ে গোলাম আলী যখন গলা ছাড়লেন তখন এই অর্বাচীনের রক্ত হিম হয়ে এলো। মানে গানের সুরটা, মানে উচ্চাঙ্গ সঙ্গীত বটেই, যে কি রকম ছিল যে উনি বলছেন যে এরকম উস্তাদেরও রক্ত হিম হয়ে এলো। তো এই ঐতিহ্য আমাদের রাজশাহীর। তা আমার মনে হয়েছে যে আমি আমার মতো করে লিখলাম, আমার মনে হয়েছে যে রাধিকা মোহন মৈত্রদের বাড়িটা এখনো আছে। এই বাড়ির যে গল্পটুকু আমি পেয়েছি এবং যেটুকু পাইনি যেটুকু হচ্ছে সেটার হচ্ছে অংশটা হচ্ছে রাধিকা মোহন মৈত্রর পূর্বপুরুষ হচ্ছে ললিত মোহন মৈত্র, যেটা ললিতনগর স্টেশন আছে, রেলওয়ে স্টেশন আছে। ললিতনগর রেলওয়ে স্টেশনে ললিত মোহন মৈত্রের একটা
সেলুন কোচ ছিল। সেলুন মানে ট্রেনের একটা বিশেষ কামরা, শুধু জমিদারদের মতো লোকেরাই ওটাতে চড়তেন, জমিদার বা সাহেবরা। তো এই রাধিকা মোহন মৈত্রদের পূর্বপুরুষদের ওরকম একটা সেলুন কোচ ছিল, বিভিন্ন দেশের জমিদাররা ওটা ভাড়া করে ভ্রমণে যেতেন। তো মজার ব্যাপার হচ্ছে যে একজন তখনকার জমিদার, তখন ওনারা করেছিলেন কি, ওই সেলুন কোচের ড্রাইভার এবং হেল্পার ব্রিটিশ লোকদের রেখেছিলেন, সাদা চামড়ার লোকদের রেখেছিলেন। তার ভেতরের একটা এটা আসক্তি বা আকাঙ্ক্ষাটা বা ভেতরের একটা শান্তিটা ছিল, আমরা পরাধীন, তুই সাদা চামড়ার লোক আমাদের স্বাধীন করছিস, আমার ইঞ্জিনের কালি আর ধুলো আমি তোকে তোর গায়েই মাখাবো। কারণ ওরা ড্রাইভার, ওরা চালাচ্ছে, তখন তো কয়লার কালি ধুলি জামাকে যাতে ব্রিটিশদের গায়েই মাখে, এটা তার একটা শান্তি যে ওদের দিয়েই ট্রেনটা আমি চালাই নিব। তো এই ট্রেনে করে রাধিকা মোহন মৈত্র সর্বশেষ আফগানিস্তানে গিয়েছিলেন, এবং আফগানিস্তানে গিয়ে ওখানে বসেই তিনি একটা নতুন রাগ সৃষ্টি করেছিলেন। তো এইটা হচ্ছে আমাদের রাজশাহীর ঐতিহ্য, রাজশাহীর মানুষ এখানে বসে এই কাজগুলো করেছেন। আমার মনে হয় রাধিকা মোহন মৈত্রকে নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে অলরেডি। হ্যাঁ, কলকাতা থেকে এসেছিলেন, তৈরি করেছেন। তো আমার মনে হয় যারা সিনেমা আপনারা এখানে নিয়ে কাজ করছেন, তো আমি এটার ভেতরে সিনেমা দেখতে পাই, যে একটা জমিদার বাড়ি, সেখানে গানের আসর, তারপরে তাদের রাগ রাগিনী, তাদের সেলুন ট্রেন, পাকিস্তান হওয়ার পরে সেলুন ট্রেনটা ঢাকায় নিয়ে গিয়ে গায়েব করে দেওয়া হয়েছে, ওটা থাকলে বেশ মজা হতো। হ্যাঁ, তো সেলুন ট্রেন, এই যে আমাদের ঐতিহ্য, হ্যাঁ, জমিদার, আমাদের এখানকার মানুষ, আমি কিন্তু এটার ভেতরে মানে পৃথিবী বিখ্যাত উস্তাদরা এখানে আসতেন, গান করতেন। তো আমাদের রাজশাহীকে নিয়ে, এই বাড়িটাকে নিয়ে, এটাও আমাদের একটা সিনেমার প্লট আমি কিন্তু এখানে দেখতে পাই, এরকম হতে পারে।